আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বায়োলজি নাইট্রো কোর্সের প্রথম সাইকেল থেকে অণুজীব। তো অণুজীবের উপরে হচ্ছে আমাদের আজকে 4 নাম্বার লেকচার। তাহলে আসো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা ভাইরাসের গঠন দিয়ে শুরু করব এবং ভাইরাসের গঠনের মধ্যে আমরা শুরু করব টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে। তো টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্যটা কেমন হয়, এটার যে লেংথটা হচ্ছে দেখবা 280 থেকে প্রায় 300 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। এবং এই ইনফরমেশনটা আমাদের কিন্তু অনেক বেশি কাজে লাগতে পারে, কারণ হচ্ছে দেখা যায় যে বেশ কিছু জায়গাতেই এই দৈর্ঘ্য কতটুকু হয় এরকম প্রশ্নটা আসে। যদিও প্রস্থ বা দৈর্ঘ্য প্রস্থের প্রায় কত গুণ এ ধরনের প্রশ্ন তুলনামূলক কমই আসে, কিন্তু দৈর্ঘ্য কতটুকু এটা আমাদের জন্য মনে রাখাটা অনেক জরুরি। তাইলে আরেকবার আমরা দেখি টোবাকো মোজাইক ভাইরাসের দৈর্ঘ্য কতটুকু। 280 থেকে 300 ন্যানোমিটার। আর হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসের যে কেন্দ্র অর্থাৎ এই যে সেন্টারটা দেখা যাচ্ছে, সেন্টারে হচ্ছে আমরা দেখছি যে একটা এক সূত্রক আরএনএ আছে আর কি। তো এই আরএনএর চারপাশে প্রোটিনের যে আবরণটা, এই প্রোটিনের আবরণটাকে টোটালটা মিলিয়ে, এই প্রোটিন আবরণ যেটা, এই প্রোটিন আবরণ টোটালটা মিলিয়ে হচ্ছে আর কি এই টোবাকো মোজাইক ভাইরাস গঠিত। অর্থাৎ বাইরে হচ্ছে দেখো আঙুলের থোকার মতো কি সাজানো, আঙুলের থোকার মতো হচ্ছে এই যে সাজানো বিভিন্ন উপ একক নিয়ে ক্যাপসিড তৈরি করা বা ক্যাপসিডটা গঠিত হয়। তো এই যে ক্যাপসিডটা যে গঠিত হয়, এই আঙুরগুলাকে এক একটা আঙুরকে মানে আঙুরের থোকার মতো তো সাজানো, পুরো থোকাটাকে একসাথে আমরা ক্যাপসিড বলছি। আর প্রত্যেকটা সাব ইউনিট বা প্রত্যেকটা উপ একককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তাইলে এই যে প্রোটিন কোটিংটা অথবা প্রোটিনের আবরণটাকে আমরা কি বলি, ক্যাপসিড বলি। আর ক্যাপসিডের যে প্রত্যেকটা উপ একক আছে, এই উপ একককে কি বলা হয়, ক্যাপসোমিয়ার। এখন কতগুলা ক্যাপসোমিয়ার থাকে সাধারণত ক্যাপসিডে টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে? এই যেটা হচ্ছে 2130 থেকে 2200টি। কারো যদি মনে রাখতে সমস্যা হয় প্রাথমিকভাবে মনে রাখবা যে 2100 থেকে 2200, পরে দেখবা যে সাধারণত এরকম প্রশ্ন এমসিকিউতে বেশি আসে। তো এই 2100 থেকে 2200-র মধ্যে কোন অপশনটা আছে সেটা দাগানোর চেষ্টা করবা। কিন্তু আমি রিকমেন্ড করব এই এক্সাক্ট ইনফোটাই মনে রাখার জন্য 2130 থেকে 2200টা ক্যাপসোমিয়ার থাকে। এখন এই যে প্রত্যেকটা ক্যাপসোমিয়ারের ভিতর আবার কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। ঠিক আছে, তো এটা তো আমরা জানি যে প্রোটিন কোটিং মানে প্রোটিনের কোটিং বা প্রোটিনের আবরণ ক্যাপসিড। এখন প্রোটিন কি দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, সরি। তো অ্যামিনো অ্যাসিডের কথা যদি আমরা মেনশন করতে চাই, তাহলে এখন এই যে ক্যাপসিডের যে উপ একক ক্যাপসোমিয়ার, এই ক্যাপসোমিয়ারের ভেতর কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে এই জিনিসটাও তো আমাদেরকে মেনশন করতে হবে। তাহলে এটা হচ্ছে 158টা অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে কতগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে ক্যাপসোমিয়ারের এক একটা যে উপ একক আছে যে তৈরি, এই উপ এককগুলো এক একটা হচ্ছে দেখা যায় যে কতগুলো দিয়ে 158টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর আরএনএ সূত্রটা যে আছে, এই যে আরএনএ চেইনটা, এই আরএনএ চেইনের মধ্যে কি থাকে, নিউক্লিওটাইড থাকে। অর্থাৎ নাইট্রোজেনাস বেস যেগুলো থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিল অথবা হচ্ছে ইউরাসিল। আর তারপর তার সাথে হচ্ছে দেখা যায় যে 5 কার্বন বিশিষ্ট সুগার থাকে। আর এই সুগারের সাথে হচ্ছে ফসফেট লাগানো থাকে। তো এই তিনটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড তৈরি হয়। ওকে, তো এই যে নিউক্লিওটাইডটা যে তৈরি হচ্ছে, এই নিউক্লিওটাইডটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আরএনএ সূত্রটা যে আছে, আরএনএ সূত্র কতগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি, 6500টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ঠিক আছে, তাইলে এই যে আরএনএ চেইনটা কতগুলো নিউক্লিওটাইড দিয়ে, 6500টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তারপর টিএমভির আণবিক ওজন হচ্ছে 37 মিলিয়ন ডাল্টন। এখন এই যে টোটাল যে টিএমভি আছে টোবাকো মোজাইক ভাইরাস, এটা যে এক্স্যাক্ট এই আণবিক ওজনটা আছে বা মলিকুলার ওয়েট যেটা আছে, এটা হচ্ছে 37 মিলিয়ন ডাল্টন। তারপর আরএনএ ক্ষেত্রে যে মলিকুলার মাস বা মলিকুলার যে ওজন বা আণবিক ওজন যেটা আছে, এটা হচ্ছে 2.4 মিলিয়ন ডাল্টন। তো অবভিয়াসলি আরএনএটা কম হবে, আর টোবাকো মোজাইক ভাইরাস যেহেতু আরএনএ সহ পুরোটা নিয়ে তৈরি, তো এটার ক্ষেত্রে হচ্ছে বেশি হবে। তাহলে টোবাকো মোজাইক ভাইরাসের 37 মিলিয়ন ডাল্টন, আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে আণবিক ওজনটা 2.4 মিলিয়ন ডাল্টন। তো এই ইনফোগুলো হচ্ছে আমাদের তেমন একটা কাজে লাগে না। তবে হচ্ছে ব্যাকটেরিওফাজ আবিষ্কার করেন কে, টল্ট, এটা বেশ কয়েকবার কিছু জায়গায় আসতে দেখা গিয়েছে। আর ব্যাকটেরিওফাজ নামকরণ করেন কে, এটাও তেমন একটা আসতে দেখা যায় না, তো আমরা মনে রাখতে পারি দ্য হেরিলি ফেলিক্স। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা ক্লাস যেহেতু ছোট ছোট করে করছি, দেখা যাচ্ছে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত হতে যেতে পারে। তাই প্রত্যেকটা ক্লাসে যে ইনফরমেশনগুলো আমরা হচ্ছে শিখতেছি সবগুলো মনে রাখার চেষ্টা করাটা আমাদের জন্য ভালো হবে। বিকজ তুমি মেডিকেল থেকে শুরু করে ভার্সিটি যে অ্যাডমিশনই দিতে যাও না কেন, বায়োলজি যখন দাগাতে যাবা বায়োলজি দেখবা যে একটু ডিপ প্রশ্ন করার চেষ্টা করতেছে আজকাল। এই জন্য একটু বেশি পড়ে রাখার কোথাও তো ক্ষতি নেই, যদি আমরা একাডেমিক থেকেই হচ্ছে একটু বেশি করে পড়তে পারি তাহলে উল্টো আমাদের জন্য হচ্ছে ভালো হবে বলা যায়। আচ্ছা, তো এখন আমরা দেখি যে ব্যাকটেরিওফাজের নামকরণ করে কে, হেরিলি ফেলিক্স। আর হচ্ছে আবিষ্কার করেন কে, টর্ট। ঠিক আছে, তা আবিষ্কার করেন হচ্ছে টর্ট, আর নামকরণ করেন হচ্ছে দ্য হেরিলি ফেলিক্স। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আসি এখন ভাইরাসের গঠনের মধ্যে আমরা টি টু ব্যাকটেরিওফাজ নিয়ে পড়ব।
তো লাস্টে ফাজ অর্থটা কি আমরা আগেই বলেছিলাম, আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। এটা ফাজ দেওয়ার অর্থ হচ্ছে কাকে খাচ্ছে বা কাকে ধ্বংস করছে, এটা বোঝানো হয়। যেমন ব্যাকটেরিওফাজ যে ভাইরাসটা আছে, ব্যাকটেরিওফাজটা কাকে খাবে, তাহলে ব্যাকটেরিয়াকে খাবে। ওকে। তারপর হচ্ছে ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে হচ্ছে এই যেখানে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে ফিগারটা দেওয়া আছে এখানে। তো ফিগারটা যখন দেখবা, ফিগারে হচ্ছে দুটো পার্ট দেখবা। একটা হচ্ছে উপরে অনেকটা হচ্ছে একটা হেক্সাগোনাল শেপ আছে। এই হেক্সাগোনাল শেপ বা ষড়ভুজ আকৃতির যে গঠনটা আছে, এই গঠনটা হচ্ছে আমরা মাথা বলে থাকি। আর তারপর হচ্ছে দেখবা যে এই যে কলার সহ এই বাকি যে নিচের পার্টটা আছে, এটা হচ্ছে আমরা লেজ বলে থাকি। ঠিক আছে, অনেকটা ব্যাঙাচির মতো বা শুক্রাণুর মতো দেখতে। যে সামনের দিকে হচ্ছে মাথাটা বড় গোলাকার বা হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে ষড়ভুজ আকৃতির, আর নিচের দিকে হচ্ছে লেজ থাকবে একটা। ওকে। তো এখন হচ্ছে তারপরে হচ্ছে আমরা আসি, এটা দেখবা যে ষড়ভুজ আকৃতির হয়, আর হচ্ছে এটা কি দিয়ে তৈরি হয়। এই যে ভিতরে দেখো যে প্রোটিন এই যে বাইরে দেখো যে প্রোটিন কোটিং আছে, আর ভিতরে হচ্ছে ডিএনএ আছে। ভিতরে তাহলে কি দেখা যাচ্ছে, ডিএনএ দেখা যাচ্ছে, এবং এই যে ডিএনএটার এই বাইরের দিকে যে আবরণটা দেওয়া, এই আবরণটা কি দিয়ে দেওয়া হয়, আবরণটা হচ্ছে প্রোটিন অণু, এই প্রোটিন আবরণ দেওয়া হয়। তো ভাইরাসের প্রোটিন আবরণকে আমরা কি বলি, ক্যাপসিড বলে থাকি। তার মানে বাইরের দিকে হচ্ছে ক্যাপসিড থাকে। ওকে। আর এখানে হচ্ছে কয়টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি, এটা হচ্ছে 60,000 নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাইলে এই যে ডিএনএটা আছে, এটা 60,000 নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আর এর আগে হচ্ছে আমরা 6500 মানে হচ্ছে 6500টা নিউক্লিওটাইড দিয়ে আরএনএ সূত্রটা তৈরি দেখেছিলাম। কার ক্ষেত্রে, টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে। তো দেখো দুটা কিন্তু কাছাকাছি, আগেরটা 6500 ছিল, এটা হচ্ছে কত, 60,000। ঠিক আছে, মানে ওটাতেও 6 আছে, এটাতেও 6 আছে। তো আমি মান বা সংখ্যাটা কাছাকাছি বলতেছি না, আমি বলতেছি যে অপশন অনেক সময় তোমার কনফিউজিং লাগতে পারে। দেখা গেল 65,000 দেখে মনে হচ্ছে আমি তো 6 আর 5 একসাথে পড়ছিলাম, ওখানে তুমি 6500 পড়ছো, এখানে তো মনে হচ্ছে যে না 65,000 পড়ছি হয়তো। বাট এই যে এই জন্য হচ্ছে এমসিকিউ গুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা তো ক্লাসের পরে প্র্যাকটিস করবোই, তাছাড়াও হচ্ছে নিজেরা ক্লাস শেষে একবার করে স্লাইডটা পুরোটা রিভাইজ দেওয়ার ট্রাই করবা, তাহলে দেখবা যে মাথার মধ্যে ভালো মতো জিনিসগুলো থাকে। তাহলে হচ্ছে টি2 যে ব্যাকটেরিওফাজ আছে, এই ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিউক্লিওটাইড কতগুলো, 60,000 জোড়া নিউক্লিওটাইড নিয়ে। এবং এটা সেন্ট্রালে কি থাকে, সেন্ট্রাল যে নিউক্লিক অ্যাসিডটা, এটা হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ দিয়ে তৈরি হয়। আর তারপরে হচ্ছে এখানে কতগুলা জিন থাকে, এখানে 150টা জিন থাকতে পারে। আর এর লেজের দৈর্ঘ্য আর ব্যাস এগুলো আমাদের মনে রাখার দরকার নেই, জাস্ট একবার হচ্ছে আমরা রিডিং দিয়ে যাচ্ছি। 95 থেকে 110 ন্যানোমিটার হচ্ছে এর যে লেজের দৈর্ঘ্যটা। এই লেজের দৈর্ঘ্যটা হচ্ছে আর কি কত হবে, 95 থেকে 110 ন্যানোমিটার। আর এই যে ব্যাসটা আছে, অর্থাৎ এই যে এই বরাবর হচ্ছে যখন আমরা ব্যাস দেখবো আর কি লেজের ক্ষেত্রে, ব্যাসটা হচ্ছে 15 থেকে 25 ন্যানোমিটার হবে। এবং এখানে হচ্ছে স্পর্শক তন্তু থাকে। এই যে বাইরে দিয়ে দেখবা যে অনেকটা পিটার পার্কার বা স্পাইডারম্যানের যে পা গুলা বের হয়ে যায়, ওরকম হচ্ছে পার মতো বের হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলাকে আমরা কি বলি, এগুলাকে স্পর্শক তন্তু বলি। আর স্পর্শক তন্তুটা হচ্ছে একটা প্লেটের উপর রাখা, এই প্লেটটাকে বেস প্লেট বলা হয়। আর এটা ব্যাকটেরিয়ার শরীরে যখন বসে, বা ব্যাকটেরিয়ার ত্বকে যখন বসে, বা ব্যাকটেরিয়ার হচ্ছে বাইরের স্তরে যখন বসে, তখন হচ্ছে এটা দেখা যায় যে ব্যাকটেরিয়াটাকে ছিদ্র করে দেয় বা বিদীর্ণ করে, ওই যে প্রাচীরটা থাকে, প্রাচীরটাকে হচ্ছে ফুটো করে দেয় বা ছিদ্র করে দেয়। ওই ছিদ্র করার জন্য এটাই যে দেখো স্পাইক ইউজ করে। বুঝছো, নিচে অনেকটা কাঁটার মতো হচ্ছে কিছু স্ট্রাকচার দেখা যায়, এই স্ট্রাকচারটাকে হচ্ছে স্পাইক বলা হয়। এবং এর এখানে হচ্ছে দেখা যায় যে লেজের সাথে হচ্ছে কলার লাগানো থাকে, ঠিক আছে, একটা কলার লাগানো থাকবে। ওকে, তারপর হচ্ছে আমরা যাই, এরপর হচ্ছে জিকা ভাইরাস আসতেছে। তো জিকা ভাইরাসটা হচ্ছে, এটা আমরা দেখি যে এটা হলো আমাদের কি বলা যায়, ইমার্জিং ভাইরাসের মতো। তো ইমার্জিং ভাইরাস কেন, এটা ইমার্জিং ভাইরাস কারণ হচ্ছে এটা আগে একটা প্রাণীর মধ্যে ছিল, তারপর সেখান থেকে আরেকটা প্রাণীতে বা মানুষে আসছে, সিম্পলি বলা যেতে পারে। তো এটা হলো এক ধরনের আরএনএ ভাইরাস। তাহলে জিকা ভাইরাস নিয়ে তো প্রশ্ন আসতে পারে, নিচের কোনটা ডিএনএ ভাইরাস নয়, যে অপশনে জিকা ভাইরাস থাকবে ওইটাই তখন উত্তর হবে। ডিএনএ ভাইরাস নয় মানে আরএনএ ভাইরাস, তাহলে তখন হচ্ছে জিকা ভাইরাসটা উত্তর হবে, কারণ এটা কি আরএনএ ভাইরাস, এটা তাহলে আমরা মাথায় রাখলাম। আর জিকা ভাইরাসটা প্রথমে হচ্ছে দেখা যায় যে বানরের রক্তে হচ্ছে শনাক্ত করা গিয়েছে। তো বানরের রক্তে শনাক্ত করার পরে দেখা গিয়েছে যে এটা মানুষের রক্তেও পাওয়া যাচ্ছে। নাইজেরিয়ার মানুষের রক্তে হচ্ছে বা নাইজেরিয়ার মানুষের দেহের মধ্যে প্রথম শনাক্ত করা গিয়েছে। ঠিক আছে, তো তার মানে এটা কিন্তু বানর থেকে মানুষের মধ্যে এসেছে। তো এটা কিভাবে আসতে পারে, এটা অনেক সময় হচ্ছে দেখা যেতে পারে যে যেই প্রাণীটার ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে প্রাণীর মধ্যে ভাইরাসটা ছিল, ওই প্রাণীটার সাথে সামহাও সংস্পর্শে আসলে, সামহাও প্রাণীটাকে ভক্ষণ করলে, তো এরকম বিভিন্ন কারণে হচ্ছে এটা দেখা যায় যে একটা ভাইরাস আর একটা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। তখন ওটাকে হচ্ছে আমরা দেখা যায়
যে ইমার্জিং ভাইরাস বলে থাকি। আচ্ছা, তো জিকা ভাইরাসটা হচ্ছে প্রথমে উগান্ডার একটা বনে পাওয়া গিয়েছিল। উগান্ডার কোন বনে? উগান্ডার একটা বন ছিল যেটা হচ্ছে জিকা বন। তো জিকা বনের মধ্যে এক ধরনের বানর থাকতো, বানরটা হচ্ছে রেসাস বানর। ঠিক আছে, তাহলে জিকা বনটা কোন জায়গায় ছিল? উগান্ডায় ছিল। উগান্ডার জিকা বনে যে বানরটা বসবাস করতো, ওই বানরটাকে আমরা হচ্ছে কি বলতাম? রেসাস বানর বলতাম। এই রেসাস বানরের মধ্যে এই ভাইরাসটা প্রথম পাওয়া গিয়েছে 1947 সালে। সালটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে বন, কোন বন, কোথাকার বনে পাওয়া গিয়েছে? উগান্ডার জিকা বনে পাওয়া গিয়েছে। এবং কোন প্রজাতির বানরের গায়ে পাওয়া গিয়েছে এটা আরো ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রেসাস প্রজাতির বানরে বা রেসাস বানরে হচ্ছে পাওয়া গিয়েছে। আর উগান্ডার যে ভাষা, ওই ভাষাতে হচ্ছে তুমি দেখবা যে জিকা শব্দটা যে আছে, এই জিকা শব্দের অর্থ হচ্ছে ওভারগ্রোন বা হচ্ছে অতিরিক্ত স্ফীত। তো ওভারগ্রোন বলতে হচ্ছে দেখা যায় যে মস্তিষ্কের পরিণতি যেটা, এটা হচ্ছে মস্তিষ্কের বৃদ্ধিটা হচ্ছে অপরিণত বৃদ্ধি হয়, মানে পুরোপুরি হচ্ছে আর কি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না। তো মস্তিষ্কের চাইতে তখন দেখা যায় যে মাথার তুলনায় শরীরের যে ইয়েটা, এই শরীরটা দেখে তখন মনে হচ্ছে যে বড় সড়ো, কিন্তু মাথাটা হচ্ছে ছোট দেখাচ্ছে। আর এই যে মাথাটা যে ছোট হয়ে যাচ্ছে বা মস্তিষ্কটা যে অপরিণত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা মস্তিষ্কের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না, যেটার কারণে আর কি মাথার উপরিভাগটা হচ্ছে ছোট দেখা যাচ্ছে, এটার কারণে হচ্ছে এটাকে আমরা বলি যে মাইক্রোসেফালি। তো সেফালিটা এসেছে সেফালে শব্দ থেকে। সেফালি দিয়ে হচ্ছে আমরা সাধারণত মাথার পার্টটা বুঝাই, বুঝছো? মস্তকের যে ট্যাগমাটা আছে বা মাথার যে অঞ্চলায়নটা আছে, যে অঞ্চলটা নিয়ে মাথা তৈরি, ওই অঞ্চলটাকে হচ্ছে সেফালো সেফালো বলা হয় বা হচ্ছে সেফালেস বলা হয়। ওইখান থেকে সেফালি এসেছে, আর মাইক্রো অর্থ হচ্ছে ছোট। তো মস্তিষ্ক পুরোপুরি হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না জিকা ভাইরাসের কারণে, যেটার কারণে হচ্ছে মস্তিষ্কের প্রপার বৃদ্ধির না কারণে আর কি বলতে পারি আমরা মাথাটার সাইজ কি ছোট হয়। মাথার সাইজ ছোট হয়, এই জন্য হচ্ছে এটাকে আমরা মাইক্রোসেফালি বলছি। আর জিকা ভাইরাসের যে একমাত্র বাহক, এই একমাত্র বাহক কি? আয়েদেস জাতীয় হচ্ছে মশা। তো এই যে আয়েদেস যে মশাটা আছে, এই আয়েদেস মশার মাধ্যমে কিন্তু আমরা আবার দেখি যে ওই যে ডেঙ্গু যেটা ছড়াচ্ছে, এই ডেঙ্গু মশা মানে ডেঙ্গু ছড়ানোর পিছেও কিন্তু একই মশাগুলাই দায়ী। আর যখন আমরা ম্যালেরিয়া দেখবো, ম্যালেরিয়ার পিছে হচ্ছে অ্যানোফিলিস স্ত্রী মশা আর কি। তারপর আমরা আসি নিপা ভাইরাস আর চিকনগুনিয়া। তো এর মধ্যে চিকনগুনিয়া কিন্তু অনেকটা হচ্ছে ডেঙ্গুর মতোই, মানে প্রায় কাছাকাছি ধরনেরই হচ্ছে একটা অসুখ। তো এই যে ডেঙ্গু যেটা আছে, এই ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে ওটাও আমরা পরে পড়বো আর কি। তো ডেঙ্গুর ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে শরীরে যেরকম ব্যথা হয়, যেরকম খারাপ লাগা কাজ করে, জিকা ভাইরাসের ক্ষেত্রে অনেকটা কাছাকাছি ধরনের আর কি খারাপ লাগা কাজ করে, যদিও অনেক পার্থক্য আছে এর মধ্যে। তো আমরা এখানে যাচ্ছি, তার আগে নিপা ভাইরাসটা হচ্ছে দেখে নেই। তো আগে কিন্তু দেখবা যে এখন থেকেও প্রায় 20 বছর বা এত বেশি না বলে আমরা 15 বছর 10 বছর আগেকার কথাও যদি চিন্তা করি, তখনও হচ্ছে শীতকাল আসলেই মানুষ গ্রামে গিয়ে গিয়ে হচ্ছে দেখা যেত যে ওই যে হাড়ির মধ্যে হচ্ছে খেজুরের রস যে জমা করতো, ওই খেজুরের রসটা, কাঁচা খেজুরের রস খাওয়ার অনেক বড় আর কি বলা যায় যে প্রচলন ছিল, অনেকেই হচ্ছে এই কাজটা করতো। বিশেষ করে রংপুরের মতো জায়গায় যাদের হচ্ছে বাসা দেখা যায়, রংপুর পঞ্চগড় এরকম জায়গায় সম্ভবত আর কি, যে সমস্ত জায়গাগুলো ছিল উত্তরবঙ্গে, এটা অনেক বিখ্যাত ছিল যে এই যে এভাবে কাঁচা খেজুরের রসগুলো হচ্ছে খাওয়া। বাট একটা পর্যায়ে দেখা গিয়েছে এই যে কাঁচা খেজুরের রস, এই খেজুরের রস হচ্ছে এক ধরনের বাদুড়ও খেয়ে থাকে, যে এই বাদুড়টা খাওয়ার পরে হচ্ছে ওই বাদুড়ের লালাটা যে থাকে, বাদুড়ের লালাটা মিশে যায় এখানে। তো বাদুড়ের লালার মধ্যে হচ্ছে এই নিপা ভাইরাসটা থাকে, এবং ওটা যদি পরবর্তীতে কেউ খায়, তখন হচ্ছে তার যে সিস্টেমটা আছে, তার রেসপিরেশন সিস্টেম অর্থাৎ শ্বসনের কথা চিন্তা করো, তারপর তার মস্তিষ্কে দেখা যাবে যে সমস্যা তৈরি হচ্ছে, প্রদাহ হচ্ছে অর্থাৎ যন্ত্রণা হচ্ছে, অনেক খারাপ অবস্থা হয়, এতটা মানে একদম কাটা মুরগি যেরকম ছটফট করে সেরকম হচ্ছে মস্তিষ্কের যন্ত্রণা আর কি ছটফট করতে থাকে, ঠিকমতো শ্বাস নিতে পারে না। এবং এই সমস্যাটাকে, এই যে শ্বসনতন্ত্রে জটিলতা বা মস্তিষ্কে প্রদাহ যে সমস্যাটা তৈরি করে, এটাকেই হচ্ছে মেনিনজাইটিস বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? মেনিনজাইটিস। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে মেনিনজাইটিস, তাহলে হচ্ছে ব্যথায় টিস টিস করতেছে, ব্যথায় মনে হচ্ছে মরে যাই মরে যাই এরকম, আর মাথা হচ্ছে টিস টিস করতেছে, তো এটা হচ্ছে ম্যান হচ্ছে খেজুরের রস খাইছে, তারপর ম্যানের মনে হইতেছে মরে যাই মরে যাই, মাথা টিস টিস করতেছে, ওখান থেকে হচ্ছে মেনিনজাইটিস। ঠিক আছে, আচ্ছা, তো এখন এটা কাঁচা খেজুরের রসের মাধ্যমে হচ্ছে এই ভাইরাসটা মানুষের দেহে অনুপ্রবেশ করে। আর এর ফলে এমন কিছুই হয় যেখান থেকে সাধারণত আসলে মানুষকে বাঁচানো যায় না বললেই চলে। তো এটা একটা পরিবারের ভাইরাস। তো কোন পরিবারের ভাইরাস এটা? এটা হচ্ছে প্যারামাইক্সোভিরিডাই।
ঠিক আছে, প্যারামাইক্সো ভিরিডাই। তো ভিরিডাই তুমি অনেক ভাইরাস দেখবে এরকম, এর মধ্যে হচ্ছে যে প্যারামাইক্সোটা মনে রাখবা তাহলে। প্যারামাইক্সো ভিরিডাই পরিবারভুক্ত আরএনএ ভাইরাস। আর এটা প্রথম পাওয়া গিয়েছিল হচ্ছে মালয়েশিয়াতে। এবং এটা আমরা অ্যাকচুয়ালি বাদুড়ের মধ্যে পাই নাই, প্রথমে প্রথমে আমরা পেয়েছিলাম একটা শূকরের খামারে। ঠিক আছে, তো শূকরের খামারে তো সামহাও হয়তো শূকর বাদুড়ে লালা মিশানো কোনো কিছু খেয়েছে, ওখান থেকে ওর মধ্যে ছড়াতে পারে। অথবা বাদুড়টা হয়তো শূকরের সামহাও ওই যে সংস্পর্শে এসেছে, শূকরের কাছে ভাইরাসটা থাকতো হয়তো, তো তখন বাদুড় সংস্পর্শে এসেছে। তো এভাবে কেউ না কেউ হচ্ছে একজন আরেকজনের সংস্পর্শে আসার কারণে একটা থেকে আরেকটা স্পিসিসের মধ্যেই ভাইরাসটা ছড়িয়ে যায়। এবং তারপর ওই স্পিসিসের পরবর্তী যে প্রজন্ম বা হচ্ছে পরবর্তীতে দেখা যায় স্পিসিসের যে স্বজাতি থাকে তাদের মধ্যে ভাইরাসটা ছড়াতে থাকে। ওকে, এটা হচ্ছে প্রথম আমরা মালয়েশিয়াতে পেয়েছিলাম একটা শূকরের খামারে। এরপর আমরা আসি চিকনগুনিয়া। চিকনগুনিয়া হচ্ছে আরএনএ ভাইরাস জনিত জ্বর। আর এটা হচ্ছে দুটো আয়েদেস প্রজাতির কারণে হয়, একটা হচ্ছে আইজিপটি আর একটা হচ্ছে অ্যালবোপিক্টুস। তো এখন তোমার অপশন অনেক সময় বলতে পারে যে নিচের কোন মশার কারণে হচ্ছে চিকনগুনিয়া হয়। তো তখন হয়তো চারটা নামের মধ্যে একটা থাকবে আইজিপটি, আর একটা হয়তো যে কোনো একটা হয়তো অ্যালবোপিক্টুস দিতে পারে। তো দুইটার মধ্যে যে কোনো একটা দিবে, অপশনের মধ্যে তুমি ওই একটা দাগিয়ে দিবা। আচ্ছা। আর তোমার মনে আছে হয়তো যে আমরা যখন আর কি, আমার টাইমে আমি তখন ক্লাস 7-এ ছিলাম, তো আমার একটা ফ্রেন্ডের চিকনগুনিয়া হওয়ার পরে অনেক দিন আসতে পারে নাই। তো এরপরেও যখন ফিরেছে তখনও দেখা যাইতো যে ওর, বলতো যে মনে হইতো ওর যে পুরো শরীরে কেউ হাতুড়ি দিয়ে পিটাইছে ওকে। তো এটা হচ্ছে আমি যখন 7-এ ছিলাম, অর্থাৎ 2017 সালের কথা। বুঝছো, 2017 সালের আর কি গ্রীষ্মকালের মাঝামাঝি টাইমে, এপ্রিল মে মাসটা যে আছে, গ্রীষ্ম থেকে শুরু করে মনে করো যে গ্রীষ্ম বর্ষার টাইমটাতে, তখন তো মশা আর কি একটু বেশি থাকে। তো মশা তখন বেশি থাকে দেখে ওই টাইমে হচ্ছে বাংলাদেশে যে চিকনগুনিয়া ভাইরাসটার অনেক ছড়িয়ে গিয়েছিল। আর তখন হচ্ছে লিটারেলি দেখা গেছে যে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সব জায়গায় আর কি এটার বিরুদ্ধে অনেক ধরনের প্রিকশন নেওয়া হয়েছে। মানুষের মধ্যে আর কি সচেতনতা বাড়ানোর অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, আর হাসপাতালে প্রচুর মানুষ মারা যাচ্ছিল। বুঝছো, তো আমার পরিচিত একজন ছিল, প্লে গ্রুপে আর কি পড়তো, মানে অনেক ছোট একটা বাচ্চা। তো এই বাচ্চা হচ্ছে এভাবে চিকনগুনিয়া হয়ে মারা গেছে। আচ্ছা, তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা আসি এপ্রিল মে মাসে আর কি এটা হয়েছিল কত সালের দিকে, 2017 সালে। আর এটা যে লক্ষণগুলো আছে, তাই বুঝতেই পারতেছে এটা কতটা মারাত্মক ছিল। একটা এরকম ছোট বাচ্চা হচ্ছে মারা গিয়েছে, অনেক আপসেটিং একটা বিষয় ছিল, তাই না? তো আহ, আলহামদুলিল্লাহ এখন এটার পরিমাণ আমাদের দেশে আর কি বলতে গেলে অনেকটাই কমে গিয়েছে আগের তুলনায়। তো আমরা পরবর্তীতে হচ্ছে যাই, এটার লক্ষণগুলো কি কি। এটার লক্ষণ হচ্ছে প্রচন্ড জ্বর হতে পারে। তারপর হচ্ছে মানুষের যে গিটে গিটে, অর্থাৎ দেখবা যে প্রত্যেকটা শরীরে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, ওই দেখবা যে হাতের জয়েন্ট যেটা আছে, কবজির জয়েন্ট, তারপর হচ্ছে মনে করো হাঁটু, সব জায়গায় কি ব্যথা হতো। যাদের চিকনগুনিয়া হয়েছিল একটা একটা পর্যায়ে তারা রিলেট করতে পারবা। সাথে হচ্ছে শরীরে দেখবা যে গরমে ঘামলে অনেক সময় ঘামাচি হয় আমাদের। তো এই ঘামাচির সময়, অথবা যাদের অ্যালার্জির প্রবলেম আছে, অ্যালার্জির সময় দেখবা যে র্যাশ র্যাশ হয়ে হচ্ছে লাল হয়ে যায়। তো এই শরীরের আর কি উপরের দিকে দেখা যায় যে বিভিন্ন র্যাশের মতো আর কি লাল হয়ে যাচ্ছে এরকম দেখায়। তো চিকনগুনিয়া হলে এরকম শরীরে র্যাশ ওঠে। আর সাথে হচ্ছে প্রচুর সিক লাগবে তোমার, মানে সিক সরি প্রচুর উইক লাগবে আর কি, মানে প্রচুর দুর্বল লাগবে। তো এতই দুর্বল লাগবে তোমার কাছে মনে হবে যে এই যে হেঁটে একটু দূর থেকে পানির বোতলটা নিয়ে আসবো বা পানির গ্লাস নিয়ে আসবো, ওই রকম শক্তিও পাবা না। দাঁড়ালেই মনে হবে যে পড়ে যাচ্ছি। প্রচুর দুর্বল লাগবে, আর মাথা ঝিমঝিম করবে, মাথা ব্যথা হবে, এরকম ভাব থাকবে আর কি। আর ওই যে আমার বন্ধুর কথা বলছিলাম না, ওর কিন্তু 40 দিন পরে আর কি আসছে। ওর জ্বর টর নাই, তখন জ্বর কমে গেছে, কিন্তু এই যে ব্যথা 3 থেকে 4 মাস থাকতে পারে। বুঝতেই পারতেছে অনেক সিরিয়াস অবস্থা তাইলে। তারপরে হচ্ছে কোভিড-19 দেখবো। আর এই যে কোভিড-19ও কিন্তু একটা কি, এটাও হচ্ছে দেখা যায় যে আমরা এটাকেও হচ্ছে কি বলে থাকি, এটাকে ইমার্জিং ভাইরাস বলে থাকি, কারণ এটা আমরা জানি যে প্রথমে বাদুড়ে ছিল, বাদুড় থেকে পরবর্তীতে মানুষ এসেছে ধারণা করা হয়। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে এর মধ্যে হচ্ছে দেখা যায় যে কোভিড-19 যেটা আছে, কোভিড-19টা হচ্ছে করোনা ভিরিডাই গোত্রের। তাইলে যে ভাইরাসের জন্য আমরা সব গোত্রগুলো কি দেখতেছি, ভিরিডাই। তাহলে কোভিড-19 যেটা, এটা কোন গোত্রের, এটা হচ্ছে করোনা ভিরিডাই গোত্রের। আর করোনা নামটার কারণ হচ্ছে এটা যে স্ট্রাকচারটা, আমরা সবাই নিশ্চয়ই কোভিড-19-এর টাইমে 2020 সালের দিকে আর কি সবার লিটারেলি মুখস্থ হয়ে গেছিল যে এই ভাইরাসটা দেখতে কেমন। তো তখন দেখবা যে উপরের দিকে যে ইয়েটা আছে, স্ট্রাকচারটা আছে, দেখতে অনেকটা কিসের মতো, অনেকটা হচ্ছে মুকুটের মতো লাগে। ওকে, তারপর হচ্ছে এটা যে আবরণটা থাকে, আবরণটা হচ্ছে বাইলে মানে দ্বিস্তরে থাকে, দ্বিস্তরী লিপিড আবরণ থাকে। এই আবরণটা হচ্ছে তাহলে লিপিড দেওয়া, আর কয় স্তরে লিপিড, 2 স্তরে লিপিড বেষ্টিত। আর এটা হচ্ছে কিরকম দেখতে, মুকুটের মতো দেখতে। আর এটা একটা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি সংক্রমণ করেছে কিনা, এটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তে কনভার্ট করে তারপর ইনফরমেশন কালেক্ট করে হচ্ছে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে এই করোনা ভাইরাসের, করোনা ভিরিডাই গোত্রের যে আরএনএটা আছে, ওই আরএনএটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে।
তো এটার জন্য আমরা যে প্রসেসটা ফলো করি এই প্রসিডিওরটাকে হচ্ছে আমরা বলি যে রিভার্স ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনের মাধ্যমে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা হয়। ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ আনতেছি যেটা, ওটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে পড়ে এসেছি। তো এই ট্রান্সক্রিপশনের অপোজিট যেটা, অর্থাৎ আরএনএ থেকে ডিএনএ তৈরি করা, এটাকে রিভার্সে কাজ করতেছে, তাই এটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলে থাকি। আর পিসিআর হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশন। তো এটা হচ্ছে একটা চেইন বিক্রিয়ার মতো চলতে থাকে, এভাবে ক্রমাগত আর কি আরএনএ থেকে ডিএনএ আসতেই থাকবে। এবং এটা যে আর কি বলা যায় যে অনেকগুলো আসবে, অনেকগুলো আসার পরে ওখান থেকে আমরা হচ্ছে ইনফরমেশনটা কালেক্ট করতে পারবো। তাহলে আরটিপিসিআর এর বিষয়ে আমরা দেখলাম। এখন বিগত লাস্ট যে প্রিভিয়াস 24 ইয়ার্স, এই 24 ইয়ার্সের মধ্যে হচ্ছে কোভিডের বা করোনা ভাইরাসের যে বিষয়টা, করোনা ভাইরাস হচ্ছে আমরা চারটা আবিষ্কার করেছি। তার মধ্যে তিনটা হচ্ছে মানুষ বা প্রাণীর ভাইরাস। মানুষ বা প্রাণীর ভাইরাস হচ্ছে জুনোটিক বলা হয়। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টার্মটা হচ্ছে এসেছে জুওলজি, মানে হচ্ছে প্রাণীবিদ্যা। তো এটা থেকে জু, যেটা জু দিয়ে তোমরা প্রাণী বুঝাই, ওখান থেকে হচ্ছে জুনোটিক। তো এটা হচ্ছে তিনটা হচ্ছে জুনোটিক হিসেবে আর কি পরিচিতি লাভ করেছে, অর্থাৎ তিনটা হচ্ছে প্রাণীর মধ্যে ছড়াতে পারে। যেমন হচ্ছে সার্স কভ যেটা আছে, সার্স কভ একটা, আরেকটা হচ্ছে সার্স কভ টু। তো আমরা সার্স কভ যেটা, এটা হচ্ছে 2003 সালে দেখেছি। 3 সালে আমরা অ্যাকচুয়ালি সার্স কভটা নিয়ে কিন্তু ওই সিন্স মানে কি বলা যায়, তখন হচ্ছে চিন্তিত ছিলাম যখন 2019 সাল ছিল। তো এই সার্স কভটা হচ্ছে 2003 সালে ফার্স্ট হচ্ছে এটা দেখা গেছে যে চীনে বাদুড় থেকে সংক্রমিত হয়েছে। ঠিক আছে, তাহলে চীনে কোথা থেকে সংক্রমিত হয়েছিল? এটা বাদুড় থেকে সংক্রমিত হয়েছে। এবং এখানে এই যে সার্স শব্দের অর্থ কি বা ফুল মিনিং কি, এটা অনেক সময় আসে। এটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো অ্যাকিউট বলতে হচ্ছে আর কি মৃদু বোঝানো হয়। তো এটা হচ্ছে রেসপিরেটরি সিনড্রোম, অর্থাৎ এটা আমাদের শ্বসন তন্ত্রে হচ্ছে মৃদু সমস্যা তৈরি করতে পারে। ঠিক আছে, অ্যাকিউট। আর হচ্ছে যখন এটা আমরা দেখব যে অনেক বেশি বাজে অবস্থা তৈরি করতেছে, ওটাও কিন্তু এটা করতে পারে, সার্সকভ ধীরে ধীরে এরকম করতে পারে, আর অনেক সময় পার্মানেন্ট ড্যামেজ রেখে যেতে পারে, সিভিয়ার ড্যামেজ যেটাকে আমরা বলতেছি। তো সিভিয়ার হতে পারে, অ্যাকিউটও হতে পারে। তো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটা হচ্ছে করোনা ভাইরাস। ওকে, আচ্ছা। তো এখন অ্যাকচুয়ালি করোনা ভাইরাস এক একজনকে এক একভাবে ইনফেক্ট করেছে। কার প্রতিরক্ষা ব্যবস্থা কেমন বা কার শরীরে আর কি ভিতরের অভ্যন্তরীণ অবস্থা কেমন, এটার উপর অনেকখানি ডিপেন্ড করে। যেমন দেখবে যে তখন ধূমপায়ী বা এরকম যাদের লাংসের সমস্যা বেশি ছিল, বা হার্টের সমস্যা বেশি ছিল, বা হচ্ছে রেসপিরেটরি বা ফুসফুসের ক্ষেত্রে হয়তো শ্বসনতন্ত্রের সমস্যা বললামই। আর এছাড়াও হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা যাদের দুর্বল ছিল, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে করোনা ভাইরাস বা কোভিড-19 যে ভাইরাসটা ছিল, এটা বা ওই যে সার্স কভের কথা যে আমরা বলতেছি, এটা হচ্ছে ইজিলি আর কি তাদেরকে এফেক্ট করতে পেরেছে, এবং তাদের জন্য দেখা গিয়েছে সিভিয়ার হয়ে গিয়েছিল, অর্থাৎ অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল, বা বলতে গেলে যে অনেক বেশি আর কি বাজে প্রভাব ফেলেছে তাদের উপর। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে দুইটা তিনটা হাঁচি দিছে, 2 দিন 3 দিন ছিল, তারপরে হচ্ছে আবার স্বাভাবিক হয়ে গেছে। তো এরকম অনেক ধরনের আর কি অনেকভাবে হচ্ছে ছড়িয়েছে। যাদের আর কি প্রতিরক্ষা ব্যবস্থা খারাপ তাদের জন্য সিভিয়ার, যাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভালো ছিল তাদের জন্য অ্যাকিউট, এরকম। আর এটা কিসের ভাইরাস? এটা হচ্ছে শ্বসনতন্ত্রের, ওই জন্য রেসপিরেটরি সিনড্রোম। ঠিক আছে, তাহলে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এখান থেকে SARS এই টার্মটা আসে। আচ্ছা, তা এখন এরপর হচ্ছে COV লাস্টে থাকে, ওইটা থেকে করোনা ভাইরাস। তো তোমার যদি 1 নম্বরের প্রশ্নে বলে সার্স কভের ফুল মিনিং লেখো, তাহলে ইনশাল্লাহ পারবা এখন। এরপর হচ্ছে মার্স কভ। তো মার্স কভ যেটা, এটা হচ্ছে MERS, এমি দিয়ে তো বুঝতেই পারতেছো, মিডল ইস্ট। তো এখন এখানে মিডল ইস্টে বা হচ্ছে এটা সৌদি আরব টাইপের যে এরিয়াগুলো আছে মধ্যপ্রাচ্যের দিকে, ওই মধ্যপ্রাচ্যের দিকে হচ্ছে দেখা গিয়েছে বাদুড় থেকে হচ্ছে উটের মধ্যে ছড়িয়েছে। ঠিক আছে, মধ্যপ্রাচ্যের কথা বলেই আমাদের মরুভূমির কথা মাথায় আসে। মরুভূমির কথা মাথায় আসলেই উটের কথা মাথায় আসবে। এবং এটা হচ্ছে দেখা যায় যে সৌদি আরবের দিকে হচ্ছে হয়েছিল কত সালে, 2012 সালের দিকে। এটা হচ্ছে বাদুড় থেকে উটের মাধ্যমে সংক্রমিত হয়েছে। এটাকে আমরা মার্সকভ বলি, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। তারপর সার্সকভ টু, এটা হচ্ছে সেকেন্ড ভার্সন, যেটা সার্সকভের ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে এটার উৎপত্তি বাদুড় অথবা সামুদ্রিক বা বন্যপ্রাণী থেকে। আর তারপর হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO কোভিড-19কে প্যান্ডেমিক অর্থাৎ বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে কত তারিখে? এটা তোমার জিকের জন্য লাগতে পারে, প্লাস হচ্ছে তোমার এই চ্যাপ্টারের MCকিউতেও আসতে পারে। এটা ডেন্টাল না কোথায় যেন অলরেডি আসছে একবার, বুঝছো তো? এটা মনে রাখবা একটু, 11 মার্চ 2020। তাই এটা 11 মার্চ 2020, 2020 তো মনেই থাকবে। আর মার্চ মাসে হয়েছে এটাও সবার ভুলে যাওয়ার কথা না। তো এটা 11 মার্চ, এটা মনে রাখা লাগবে। ওকে, কত তারিখে, কত মার্চে? 11 মার্চে। আচ্ছা, তারপর হচ্ছে ভাইরাসের গঠনের মধ্যে আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে ইবোলা ভাইরাস। ওকে, তো ইবোলা ভাইরাসে আসি। আচ্ছা দাঁড়াও, আর একটু দেখে আর কতটুক। এই যে ইবোলা ভাইরাসে যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা দেখে আসি আগে, সেটা হচ্ছে এন্ডেমিক কি, এপিডেমিক কি, আর প্যান্ডেমিক কি। তো ফার্স্ট অফ অল এন্ডেমিক। এন্ডেমিক বলতে দেখো এন্ড অর্থাৎ ইন, মানে এখানে হচ্ছে ভেতরে বুঝাচ্ছে। তো একটা ছোট জায়গার কথা চিন্তা করো। এন যখন বলতেছে,
এন্ডেমিক, তখন হচ্ছে এটা ভিতরে বুঝায়। এপি বললে হচ্ছে বাইরে বুঝায়। ঠিক আছে? তো এপি বলতে হচ্ছে বাইরে, বাইরে আউটার জায়গাটা বোঝাচ্ছে, আর এন্ড বলতে হচ্ছে অভ্যন্তরীণ জায়গাটা বোঝাচ্ছে। তো এখন এন্ডেমিক বলতে হচ্ছে দেখো যে একটা সংকীর্ণ অঞ্চলে বা একটা ছোট নির্দিষ্ট একটা জায়গা জুড়ে বা একটা সংকীর্ণ জনসংখ্যার মধ্যে হচ্ছে পাওয়া যায়। যেমন মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করো, মিডল ইস্টের মধ্যে পাওয়া গিয়েছে খালি, তখন ওটা হচ্ছে এন্ডেমিক হবে। যেমন মার্সকভ। তারপর এপিডেমিক, যেটা এপিডেমিকের কথা চিন্তা করো, এপিডেমিকটা হচ্ছে পুরো একটা মহাদেশ জুড়ে বিস্তৃত হয়ে আছে এরকম চিন্তা করতে পারো। আর অথবা হচ্ছে চিন্তা করতে পারো যে ভালো বড় একটা জায়গা জুড়ে, বাট অত বড় না যে পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত। যেমন প্যান্ডেমিক বললে হচ্ছে বোঝা যাবে যে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে গিয়েছে বা পুরো বিশ্বব্যাপী হচ্ছে এটা বিশ্বের বেশিরভাগ দেশ বা অঞ্চল জুড়ে হচ্ছে বিস্তৃত আছে। এটার এক্সাম্পল কি হতে পারে? কোভিড-19, আমরা তো দেখছি 2020 সালে কত বাজে অবস্থা ছিল। তারপর এপিডেমিক, যেটা এপিডেমিকটা হচ্ছে বাইরে, অর্থাৎ এটা মোটামুটি একটা বড় জায়গা জুড়ে বিস্তৃত। যেমন হচ্ছে পশ্চিম আফ্রিকার কথা যদি চিন্তা করো, পশ্চিম আফ্রিকার বা আফ্রিকা মহাদেশের মধ্যে হচ্ছে দেখবা যে একটা বড় জায়গা জুড়ে হচ্ছে ইবোলা ভাইরাসটা ছড়িয়ে আছে। ঠিক আছে, ইবোলা ভাইরাস ডিজিজ। আর তো এখন এটার পরে হচ্ছে আমরা আগের জিনিসগুলো একটু শেষ করে আসি। আগে আমাদের আর কি বাকি ছিল? আর বাকি ছিল হচ্ছে ইবোলা ভাইরাসটা। তো ইবোলা ভাইরাস এ হচ্ছে, এটা হলো এক সূত্রক আরএনএ দিয়ে তৈরি। ইবোলা ভাইরাসটাও আরএনএ ভাইরাস, আর ইবোলা ভাইরাসটা হচ্ছে এক সূত্রক বা হচ্ছে দেখা যাচ্ছে যে সিঙ্গেল স্ট্র্যান্ডের আরএনএ দিয়ে তৈরি হয়। আর আফ্রিকার যে জায়ার আছে, আফ্রিকার জায়ার হচ্ছে এই মহামারীর জন্য দায়ী। তাহলে এই মহামারীর জন্য দায়ী দায়ী কোনটা, কোন জায়গা? এটা হচ্ছে আফ্রিকার জায়ার। তো আফ্রিকার জায়ার হচ্ছে অ্যাকচুয়ালি জায়গা না, আফ্রিকার জায়ার কিন্তু ভাইরাসটা। ঠিক আছে, ভাইরাসটার অ্যাকচুয়াল নেম হচ্ছে জায়ার ইবোলা ভাইরাস। তো এই জায়ার ইবোলা ভাইরাসটা হচ্ছে এই মহামারীর জন্য দায়ী। তো তোমাকে অনেক সময় অপশনে দেখা যাবে ইবোলা ভাইরাসটা মেনশন করে নাই, অপশনে কোথাও জায়ার দেওয়া আছে, তখন তুমি জায়ার দেখাবা। আর এইটা হচ্ছে প্রথম কোথায় দেখা গিয়েছিল? প্রথম দেখা গিয়েছিল হচ্ছে কঙ্গোর দিকে। তো কঙ্গোতে, তারপর হচ্ছে সুদানে, এরকম জায়গাগুলোতে হচ্ছে দেখা গেছে যে এই ভাইরাসটা ফার্স্টে পাওয়া গেছে প্রথম দিকে। তো কঙ্গো, সুদান, এই সমস্ত জায়গায় কি পাওয়া গিয়েছে। আর কঙ্গোতে স্পেশালি, কঙ্গোতে হচ্ছে একটা নদীর নামই ছিল ইবোলা। ওই ইবোলা নদীর তীরে হচ্ছে প্রথম এক কৃষক হচ্ছে মারা গিয়েছে এই ইবোলা ভাইরাসের কারণে। আর ইবোলা ভাইরাসটা হচ্ছে তোমার দেহে যে কোষগুলো আছে কোষগুলোকে ফাটিয়ে ফেলে। আর আক্রান্ত হওয়ার মধ্যে সাধারণত দেখা যায় যে প্রথম সপ্তাহে এই লক্ষণটা প্রকাশ পায়। আর আরো প্রিসাইসলি যদি আমরা বলতে চাই, 2 থেকে 21 দিনের মধ্যে হচ্ছে লক্ষণটা প্রকাশ পেতে দেখা যায়। আর এটা কি করে? দেহের কোষ ফাটিয়ে ফেলে। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি বার্ড ফ্লু। তো বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু এই দুইটার ক্ষেত্রে হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে বার্ড ফ্লুটা হয় হচ্ছে H5N1 এর কারণে, আর সোয়াইন ফ্লুটা হয় মেইনলি H1N1 এর কারণে। ঠিক আছে, তো সোয়াইন ফ্লু H5N1 এর কারণে হতে পারে, বাট মেইনলি হচ্ছে আমরা মাথায় রাখবো H1N1। ঠিক আছে, তো এখন এখানে সোয়াইন ফ্লুটা হচ্ছে দেখবা যে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হচ্ছে সৃষ্টি হচ্ছে। আর এখানে এটার মাধ্যমে হচ্ছে মানুষ আর শূকর আক্রান্ত হয় সোয়াইন ফ্লুর মাধ্যমে। তো এখন চিন্তা করে দেখো তো মানুষটা কিভাবে দাঁড়ায়। মানুষ দাঁড়ায় হচ্ছে এই যে সোজা হয়ে। তো এই যে মানুষও সোজা হয়ে দাঁড়াইতে পারে। আবার হচ্ছে মনে করো যে পিগ যে আছে, পিগ মানে সোয়াইন যেটা আছে, সোয়াইনের কি কোনো পাখা আছে? পাখা নাই, তার মানে এটাও কি সোজা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে মানুষও সোজা হয়ে দাঁড়াইলো, সোয়াইনও সোজা হয়ে দাঁড়াইলো, তাহলে এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান। তাহলে মাথায় রাখবা সোয়াইন যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে বা সোয়াইন ফ্লু ভাইরাস আছে যেটা, এই সোয়াইন ফ্লু ভাইরাসের যে টাইপটা আছে, ঠিক আছে, যে টাইপটা আছে ওই টাইপটা কি H1N1। ওকে, তো ভাইরাসের টাইপটা কি H1N1। এটা কোনটা? H1N1 হচ্ছে সোয়াইন ফ্লুর জন্য। তাহলে সোয়াইন ফ্লু আর ভুলবা, আর ভোলা যাবে না। আর বার্ড ফ্লুটা হচ্ছে H5N1 এর কারণে। আর এটা হচ্ছে মহামারীর মতো হয়ে গিয়েছিল বাংলাদেশে, এটা কিন্তু মানুষের রোগ না। ঠিক আছে, এই রোগটা আসলে কার? বার্ড ফ্লু রোগটা হচ্ছে বার্ডের। বার্ড বলতে হচ্ছে আমরা ইউজুয়ালি ইঙ্গিত করি যে আমরা যেগুলোকে হচ্ছে পোলট্রি শিল্পের মধ্যে দেখি, যেমন মুরগি, হাঁস, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মুরগি টাইপের যে প্রাণীগুলো আছে, পাখিগুলো আছে, এগুলোর ক্ষেত্রে এই বার্ড ফ্লুটা হচ্ছে হয়ে থাকে। তো এটা মহামারীর মতো হয়ে গিয়েছিল 2008 সালের দিকে। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে হয়েছে এবং বাংলাদেশের পাশে পশ্চিমবঙ্গেও হয়েছিল। তো এইখানে হচ্ছে দেখা গেছে যে পুরো পোলট্রি হচ্ছে একদম নিঃস্ব করে দিছে, এমন ভাবে হচ্ছে এটা মহামারী হয়ে গিয়েছিল। তো এই মহামারীর ক্ষেত্রে হচ্ছে দেখা গিয়েছে যে হাঁস মুরগির মধ্যেই এটা হতো। আর এই মারাত্মক রোগের কারণে হচ্ছে পোলট্রি শিল্পকে ধ্বংস করতো। আর সোয়াইন ফ্লুর জন্য যেই টাইপটা দেয়, এই টাইপটা হচ্ছে H5N1। আর এটা হচ্ছে এইচ দিয়ে কি বোঝায়? হেমাগ্লুটিনিন। ঠিক আছে, এইচ দিয়ে বোঝানো হয় হেমাগ্লুটিনিন, এন দিয়ে বোঝানো হয় নিউরামিনিডেজ। তো এই দুটাই হচ্ছে দুই ধরনের গ্লাইকোপ্রোটিন। তো এটা হচ্ছে সারফেস গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকোপ্রোটিন বলতে হচ্ছে আমরা প্রোটিনের সাথে দেখা যায় যে বিভিন্ন রকমের কার্বোহাইড্রেটের চেইন যুক্ত থাকে যখন, তখন ওটাকে আমরা গ্লাইকোপ্রোটিন বলি। তাহলে গ্লাইকোপ্রোটিন বলতে হচ্ছে প্রোটিনের সাথে যে কার্বোহাইড্রেট চেইন যুক্ত থাকে সেটাকে ইঙ্গিত করা হচ্ছে। এখন কিভাবে চেইন যুক্ত আছে বা হচ্ছে কোন গ্লাইকোপ্রোটিনটা এখানে তৈরি হচ্ছে, এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই যে H5N1, H1N1,
বিভিন্ন ধরনের টাইপ হচ্ছে দেখে থাকি। তো এর মধ্যে H5N1 যে টাইপটা আছে, হেমাগ্লুটিনিন 5, হেমাগ্লুটিনিন টাইপ 5, নিউরামিনিডেস টাইপ 1। তো এটা হচ্ছে আর কি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এভিয়ানটা এসেছে এভস থেকে। এভস অর্থ হচ্ছে পাখি, তো পাখিদের মধ্যে যে ইনফ্লুয়েঞ্জাটা দেখা যায় এটা হচ্ছে আর কি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ওকে, তারপর সোয়াইন ফ্লু। সোয়াইন দিয়ে হচ্ছে আর কি পিগ বোঝানো হয় বা শূকর বোঝানো হয়। তো এই শূকরটা কিন্তু অনেক সময় দেখবে যে মানুষ গালিও দিচ্ছে, যে ওই সোয়াইন বলে আর কি ইংলিশ বিভিন্ন মুভি টুভিতে দেখবে যে গালি দিচ্ছে। তো এই শূকর কিন্তু আসলে সাধারণত আমরা জানি যে শূকরটা অনেক অপবিত্র একটা প্রাণী, বা বলা যায় যে এটা একদম ময়লার মধ্যে থাকে। তো এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ, অনেক ধরনের বাজে বাজে ডিজিজ দেখবা শূকরের মাধ্যমে ছড়িয়ে থাকে। তো এই শূকর এই জন্য হচ্ছে খেতে অনেক ক্ষেত্রে হচ্ছে ডিসকারেজ করা হয়, এবং তোমরা তো নিশ্চয়ই জানোই যে আমাদের ধর্ম মতেও কিন্তু শূকর খাওয়াটা নিষিদ্ধ। কিন্তু তারপরেও হচ্ছে মানুষ অনেক দেশে হচ্ছে দেখবা যে শূকর খাওয়ার প্রচলন আছে। এই শূকর খাওয়ার মাধ্যমে হচ্ছে অনেক ধরনের অসুখ এভাবে ছড়াতে পারে। তার মধ্যে একটা হচ্ছে সোয়াইন ফ্লু। তো এই সোয়াইন ফ্লুটা হচ্ছে ফার্স্টে শনাক্ত করা হয়েছিল কততে, 2009 সালের এপ্রিল মাসে হচ্ছে শনাক্ত করা হয়েছে। আর এই যে 2009 সালের এপ্রিল মাসে শনাক্ত করা হয়েছিল, তখন দেখা গেছে যে এটা H1N1 নামের একটা টাইপের কারণে হয়। তো H1N1 মানে হচ্ছে হেমাগ্লুটিনিন টাইপ 1, নিউরামিনিডেস টাইপ 1। তো দুটার ক্ষেত্রেই টাইপ 1 হচ্ছে। আর এই ভাইরাস দ্বারা হচ্ছে শুকরের ক্ষেত্রে ভাইরাসটা দেখা যাচ্ছে অবভিয়াসলি শুকর আক্রান্ত হবে। আর শুকরের সাথে সাথে হচ্ছে দেখা যায় যে মানুষ আক্রান্ত হবে। ওকে, তো মানুষ আর শুকর আক্রান্ত হতে পারে এই সোয়াইন ফ্লুর মাধ্যমে। এরপর হচ্ছে আমরা দেখি যে হেপাটাইটিস বি কি। হেপাটাইটিস বি হচ্ছে মানুষের লিভার ক্যান্সার। পেপিলোমা ভাইরাস কোনটা? পেপিলোমা বলতে হচ্ছে জরায়ু মুখে যে ক্যান্সার বা এনোজেনিটাল ক্যান্সার, এটাকে বোঝানো হয়। এনোজেনিটাল মানে হচ্ছে এনো মুখ, আর জেনিটাল হচ্ছে জরায়ু। জরায়ু মুখের ক্যান্সার যেটা, এটা হচ্ছে প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়। তাহলে কোন ভাইরাসের কারণে জরায়ু মুখের ক্যান্সার হয়? পেপিলোমা ভাইরাসের কারণে। ওকে, তারপর হচ্ছে আমরা আসি যে হার্পিস সিমপ্লেক্স, যেটা হার্পিস সিমপ্লেক্স হচ্ছে ক্যাপোসি সার্কোমা নামের ভাইরাসের কারণে হয়। বুঝছো? সরি, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যেটা আছে ওটার কারণে ক্যাপোসি সার্কোমা হয়। তো এটার দিকে আমরা একটু পরে আসতেছি। উপরেরটা কিন্তু ভাইরাসের নাম, আর নিচেরটা হচ্ছে অসুখের নাম, আমি ভুলে একটু আগে উল্টা বলে ফেলছি। তাহলে ভাইরাস হচ্ছে হার্পিস সিমপ্লেক্স। হার্পিস সিমপ্লেক্স থাকলে কি হয়? ক্যাপোসি সার্কোমা। তাহলে দেখো পিস সি, পিস সি এভাবে মাথায় রাখবা, পিচ্ছি দিয়ে মাথায় রাখবা। তাহলে পিস দিয়ে কি? হার্পিস। আর সি দিয়ে কি? ক্যাপোসি। ঠিক আছে, আচ্ছা। তো হেপাটাইটিস বির জন্য মানুষের লিভার ক্যান্সার হয়, লিভার সিরোসিসের কথা তো আমরা জানি। তো এখান থেকে লিভার ক্যান্সার হয়ে যেতে পারে। প্যাপিলোমা ভাইরাসের কারণে হচ্ছে এই যে জরায়ু মুখের ক্যান্সার বা অ্যানোজেনিটাল ক্যান্সার হয়। তারপর হার্পিস সিমপ্লেক্সের কারণে হচ্ছে ক্যাপোসি সার্কোমা হয়। আচ্ছা, তো এখন এই যে হার্পিস সিমপ্লেক্স যেটা, এই হার্পিস সিমপ্লেক্সের কারণে হচ্ছে এটাকে আমরা অ্যাকচুয়ালি হিউম্যান হার্পিস ভাইরাসেস হচ্ছে বলে থাকি, যে ভাইরাসগুলোর কারণে হয়, বা এটাকে ওই যে হার্পিস সিমপ্লেক্স বলা হতে পারে। তো এই যে হার্পিস সিমপ্লেক্স যেটা আছে, এই হিউম্যান হার্পিস ভাইরাসগুলো যে আছে, এগুলো সব কোন গোত্রের ভাইরাস? হার্পিস ভাইরাসটা হচ্ছে র্যাডিনো গোত্রের ভাইরাস। তো এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু বেশ কয়েকবার দেখা গিয়েছে আসতে। ঠিক আছে, তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস কোন গোত্রের? র্যাডিনো গোত্রের ভাইরাস। এবং হার্পিস ভাইরাসটা কিরকম ভাইরাস? অনেকে এটা ভুলে, মনের ভুলে আরএনএ দিয়ে আসে। আরএনএ ভাইরাস এটা হবে না, এটা কি ভাইরাস? এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। ঠিক আছে, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা কি ভাইরাস, বা হিউম্যান হার্পিস ভাইরাসেস কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। আর এটার দ্বারা হচ্ছে রোগীদের ত্বকে এক ধরনের ক্যান্সার হয়। ঠিক আছে, কোন রোগীদের? এইচআইভি সম্পর্কিত রোগীদের, অর্থাৎ অলরেডি এইচআইভি আক্রান্ত আছে এরকম বিভিন্ন রোগীদের ক্ষেত্রে দেখবা পায়ুপথে অনেক সমস্যা হতে পারে, ত্বকের মধ্যে অনেক সমস্যা হতে পারে। তো অ্যাকচুয়ালি হচ্ছে যে কাজটা করে আর কি এইচআইভি রোগীদের ক্ষেত্রে, যে কারণে এইচআইভি ছড়ায়, এই যেমন মনে করো সমকামিতার মতো যে কাজগুলো আছে, এগুলো একটাও কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল ভাবে আমরা যদি বলি, এভাবে কিন্তু আমাদেরকে আর কি স্রষ্টা তৈরি করেন নাই, বা আল্লাহ আমাদেরকে এভাবে তৈরি করেন নাই। আমাদের ক্ষেত্রে হচ্ছে যে ফাংশনগুলো আছে, যেভাবে হচ্ছে আমাদের আর কি এই ইন্টারকোর্সের যে বিষয়টা আছে, বা হচ্ছে বলা যায় যে যৌন সঙ্গমের ক্ষেত্রে যে ধরনের পদ্ধতি অবলম্বন করার কথা, সেটার বাইরে গিয়ে যখন করা হচ্ছে, তখন কিন্তু অবভিয়াসলি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবেই। তার মধ্যে একটা বেসিক সমস্যা যেটা, এটা হচ্ছে এইচআইভি এইডস, এই ধরনের সমস্যাগুলো। আর এরপরে এটা আরো ধীরে ধীরে কমপ্লেক্স হতে থাকে। এইচআইভি হলে তোমার ইমিউন সিস্টেম অনেক দুর্বল হয়ে যাবে, তোমার শরীরের স্বাভাবিক কার্যক্রমগুলো হচ্ছে করতে পারবে না। তারই ধারাবাহিকতায় একটা সময় দেখা যায় যে ত্বকে এক ধরনের ক্যান্সার হতে পারে, যে ক্যান্সারটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা। ঠিক আছে, ক্যান্সারটা কি? ক্যাপোসি সার্কোমা। এই ক্যাপোসি সার্কোমাটা কিসের জন্য হয়? হিউম্যান হার্পিস সিমপ্লেক্স এই ভাইরাসগুলোর কারণে হয়। আর এই ভাইরাসগুলো কোন গোত্রের? রেডিনো গোত্রের। এটা কি ধরনের ভাইরাস? ডিএনএ ভাইরাস। তারপর আমরা আসি ভাইরাসের উপকারিতা। ভাইরাস হচ্ছে দেখা যায় যে কীটনাশক, কীটপতঙ্গ নাশক হিসেবে বা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রে। এবং এটাকে হচ্ছে এনপিভি বলা হয়, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। তো হাইড্রোসিস করতে হচ্ছে বোঝানো হয় যে দেখা যায় যে এটা ভাইরাসটাকে একদম শুকিয়ে ফেলে। ঠিক আছে,
আচ্ছা, দুঃখিত, প্রথমে একটু ভুল বলতেছিলাম। তো এনপিভি যেটা নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস হবে, হাইড্রোসিস লেখা ছিল এখানে, এই জন্য সমস্যাটা হয়েছে। তো পলিহেড্রোসিস যেটা, এটা পলিহেড্রাল থেকে এসেছে, অর্থাৎ এটা হচ্ছে আর কি বহুভুজাকার একটা আকৃতি ধারণ করে এই ভাইরাসটা। এবং এই ভাইরাসটা হচ্ছে দেখা যায় কীট পতঙ্গের যে লার্ভা থাকে, এই লার্ভার মধ্যে হচ্ছে ওরা আর কি প্রবেশ করে এবং লার্ভাটাকে ধ্বংস করে ফেলে। তো এভাবে করে হচ্ছে কীট পতঙ্গ নাশক হিসেবে এদেরকে আমরা প্রয়োগ করতে পারি। বুঝছো তাহলে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস কিভাবে কাজ করে? এটা আর কি কীটপতঙ্গ নাশকের হিসেবে কাজ করে আর কি। কীটপতঙ্গের যে ডিম লার্ভা এগুলো থাকে, ওগুলোকে হচ্ছে ধ্বংস করে ফেলে। তারপর হচ্ছে কলেরা, টাইফয়েড, আমাশয়, এগুলো সব হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত হচ্ছে আর কি, বলতে পারি আমরা, কি বলা যায়, ব্যাকটেরিয়া বাহিত অসুখ। তার মানে হচ্ছে এগুলো ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তাই না? তো ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকা যে অসুখগুলো আছে, এরকম রোগগুলো যে আছে, রোগের ওষুধ তৈরি করার জন্য ব্যাকটেরিয়া ধ্বংস করে এরকম ভাইরাস আমরা ইউজ করি। ব্যাকটেরিয়া ধ্বংস করে বা ব্যাকটেরিয়া খেয়ে ফেলে এরকম ভাইরাস কোনটা? ব্যাকটেরিওফাজ। তারপর হচ্ছে লাল টিউলিপ ফুলটা যে আছে, এই লাল টিউলিপ ফুলের মধ্যে দেখবা যে এটা বাংলাদেশে তেমন দেখা না গেলেও বিদেশে অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাপ্লাই করার কারণে হচ্ছে দেখা যায়, বা বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক করার কারণে বা সংক্রমণ করার কারণে এর উপর হচ্ছে লম্বা লম্বা সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে। তো এই লালের মধ্যে সাদা দাগটা অনেকটা দেখা যায় যে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তো অনেকেই হচ্ছে দেখবা যে এই ধরনের ফুলগুলা যখন সাধারণত লাল টিউলিপ ফুল হিসেবে থাকতো, তখন এটার যেই দাম থাকতো, তার চাইতে হচ্ছে সাদা ছোপ ছোপ পড়ার পরে যে টিউলিপটা হয় সেটার দাম অনেকখানি বেড়ে যায়। তো এটাকে হচ্ছে আমরা ব্রোকেন টিউলিপ বলি যখন সাদা ছোপ ছোপ দাগ পড়ে। আর এটার কারণে হচ্ছে এই দাগগুলা পড়ার কারণে সৌন্দর্যও বাড়ে, আবার দামও বেড়ে যায়। আর আমরা এক ধরনের মিক্সো ভাইরাস ইউজ করতাম, এই মিক্সো ভাইরাসটা ইউজ করা হতো হচ্ছে অস্ট্রেলিয়ার মতো জায়গায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই ধরনের জায়গায় দেখবা প্রাণী বৈচিত্র্য অনেক বেশি। আর অনেক সময় হচ্ছে এখানে বিভিন্ন কারণে হচ্ছে প্রাণীর সংখ্যা বেড়ে যেতে পারে। যেমন খরগোশের সংখ্যা অস্ট্রেলিয়া একবার বেড়ে গিয়েছিল, তখন মিক্সো ভাইরাস দিয়ে হচ্ছে এই খরগোশটাকে নিধন করা হয়েছে। ঠিক আছে, বা খরগোশের সংখ্যা আর কি কমানো হয়েছে বা নিয়ন্ত্রণ করার জন্য আর কি মিক্সো ভাইরাসটি ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে আমরা আসি, এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক পড়েছি, ভাইরাস, রোগ নিয়ন্ত্রণ। তো ভ্যাকসিনেশন বা টিকা, তো ভ্যাকসিন বা টিকা দেওয়ার সময় হচ্ছে দেখা যায় যে মানবদেহে যে প্রতিরোধ ব্যবস্থা, ইমিউন সিস্টেম, এটা শক্তিশালী হয় আর কি। তো এই ভ্যাকসিন বা টিকা নিয়ে অনেক একটা মজার গল্প আছে, এটাকে আজকে বলবো, আচ্ছা বলেই ফেলি। তো যখন আমাদের করোনার টিকা দিচ্ছিল, সেকেন্ড ডোজের টিকা নেওয়ার সময় হচ্ছে আমি আর আমার এক বন্ধু গেছি। তো যাওয়ার পরে হচ্ছে দেখি দুইজন নার্স আর কি টিকা দিচ্ছেন। তো এর মধ্যে একজনকে দেখে হচ্ছে একটু মনে হচ্ছিল যে হ্যাঁ বয়স টয়স কম, আপু আপু লাগতেছে। আরেকজনকে দেখে মনে হচ্ছিল একটু খালাম্মা টাইপের। তো তখন ভাবছি যে খালাম্মা টাইপের, এ তো একটু বয়স হয়ে গেছে, আবার ভুল জায়গায় ইনজেকশন না দিয়ে দেয়। তো তখন হচ্ছে ভেইন টেইন যদি না খুঁজে পায়, তো ইনজেকশন দিতে গিয়ে আবার দেখা যায় যে রক্ত বের করে ফেললে তো সমস্যা। তো এইভাবে হচ্ছে আমি যাকে দেখে একটু তুলনামূলক আর কি বেশি কার্যকর বা হচ্ছে চটপটে মনে হচ্ছিল, তাড়াতাড়ি করতে পারবে বা ঠিক মতো করতে পারবে, তার কাছে গেছি। আর সে আর কি বলতে গেলে ভুল জায়গায় দিয়ে হচ্ছে ব্লাড টাড বের করে ফেলছিল। তারপর আর কি শিক্ষা হয়ে গেছে যে না, আগে যাকে পাবো তার কাছে হচ্ছে আর কি করবো। যাই হোক, তো এটা হচ্ছে আমার করোনার টিকা দেওয়ার ঘটনা ছিল। বাট রিসেন্টলি আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা খেয়াল করছো কিনা জানি না, যে টিকা দেওয়ার পর থেকে অ্যালার্জি টাইপের যে সমস্যাগুলো আছে, বিভিন্ন ধরনের সমস্যা আর কি আমার কাছে মনে হয়েছে যে বেড়ে গেছে অনেকের ক্ষেত্রেই। তো এটা কি টিকার কোনো সাইড ইফেক্ট কিনা, এটা কি দেখা দরকার। তো এরকম বিভিন্ন ধরনের টিকা যে থাকে, অনেক টিকারই আর কি সাইড ইফেক্ট থাকতে পারে। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। আর তাছাড়া হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকা অনেক কার্যকর একটা পদ্ধতি। এর মাধ্যমে আর কি কি করা যায়, মানবদেহে আর কি তোমার যে ভাইরাসটা তোমাকে ইনফেক্ট করতে পারে, যেমন কোভিড-19 ইনফেক্ট করতে পারে তোমাকে, ওইটারই একটা দুর্বল ভেরিয়েন্ট বা হচ্ছে ওই যে ভাইরাসটা আছে, ওই ভাইরাসটাকে হচ্ছে তুমি দুর্বল করে তারপর তোমার শরীরে প্রবেশ করাচ্ছ। ওই দুর্বল ভাইরাসটা হচ্ছে দেখা যায় যে তখন তোমার শরীরের আর কি যে ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা, সেই প্রতিরোধ ব্যবস্থাটাকে আরো শক্তিশালী করে তোলে। তারপর হচ্ছে আমরা আসি অ্যান্টিভাইরাল ওষুধ। তো অ্যান্টিভাইরাল, ভাইরাল মানে হচ্ছে ভাইরাস রিলেটেড, অ্যান্টিভাইরাল বলতে হচ্ছে ভাইরাসটাকে ক্যান্সেল করে দিচ্ছে এরকম ওষুধ। এটা দিয়ে হচ্ছে ভাইরাল যে ডিজিজ আছে, অর্থাৎ ভাইরাস বাহিত যে রোগগুলো আছে বা ভাইরাস জনিত যে রোগগুলো আছে, সেই রোগগুলোর বিরুদ্ধে আর কি দেখা যায় যে রোগটা যাতে আর না ছড়িয়ে যায়, বা ভাইরাসটার মাধ্যমে যে রোগটা হচ্ছে ছড়াচ্ছে, ওই রোগটা যাতে না ছড়িয়ে যায়, এরকম অগ্রযাত্রা আর কি, বা রোগ ছড়িয়ে পড়া হচ্ছে রোধ করা যায়। যেরকম ইন্টারফেরন, তো ইন্টারফেরন এরকম একটা অ্যান্টিভাইরাল ভাইরাস ড্রাগ। তো তোমার প্রশ্ন আসতে পারে নিচের কোনটা অ্যান্টিভাইরাস ড্রাগ বা অ্যান্টিভাইরাল ওষুধ কোনটা, তখন তোমার উত্তর কি হবে? ইন্টারফেরন। দেখছো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য হাইলাইটও করে রেখেছি। তারপর উদ্ভিদ আর প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী কয়েকটা ভাইরাস, তার মধ্যে দেখো স্টার মার্ক করাগুলো তোমার অবশ্যই জানতে হবে। আচ্ছা, আরেকটা স্টার মার্ক করে দেয়, এটা এবার আসতে পারে, সেটা হচ্ছে ইঁদুরের টিউমার যেটা, এটা হচ্ছে পলিওমা ভাইরাসের মাধ্যমে হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখন হচ্ছে এরপরে বানচি টপ, যেটা বানচি টপটা হচ্ছে দেখবা যে কলার বানচি টপ রোগ হয়।
তো বানচিতে দেখবে যে বানর বানর মনে হচ্ছে না বানচি দেখে, বানর কি খায়, কলা খায়। তাহলে বানচি টপটা কার ক্ষেত্রে হবে, কলার ক্ষেত্রে হবে। তারপর হচ্ছে বুশি স্টান্ট, তো বুশি স্টান্ট ভাইরাস এটা হচ্ছে টমেটোর ক্ষেত্রে হয়। তাহলে বুশি স্টান্টটা কার ক্ষেত্রে হয়, টমেটোর ক্ষেত্রে। আর টুংরো টুংরো ভাইরাসটা হচ্ছে ধানের ক্ষেত্রে দেখা যায়, ধানের টুংরো রোগ বলা হয়। আর এটা হচ্ছে কখনোই আসতে দেখি নাই যে ভেরিসেল্লা জোস্টার ভাইরাস যেটা আছে, এই ভেরিসেল্লা জোস্টার ভাইরাসটার কারণে হচ্ছে জলবসন্ত হয়। তারপর হচ্ছে এডিনো ভাইরাস, যেটা এডিনো ভাইরাসের কারণে হচ্ছে ভাইরাল নিউমোনিয়া হয়ে থাকে। ওকে, তো এখন হচ্ছে এখানে ভাইরাল নিউমোনিয়াটা কার জন্য হচ্ছে, এডিনো ভাইরাসের কারণে হইতেছে। তারপর হচ্ছে রাইনো ভাইরাস যেটা আছে, রাইনো ভাইরাসের কারণে হচ্ছে সাধারণ সর্দি হয়। তাইলে হচ্ছে এখন দেখো এডিনো ভাইরাসের কারণে হচ্ছে তোমার কি হয়, ভাইরাল নিউমোনিয়া হতে পারে। আর রাইনো ভাইরাস যেটা আছে, রাইনো ভাইরাস দেখবা যে তোমার বাজারে একটা ওষুধ পাওয়া যায়, ওষুধটা হচ্ছে রাইনোজল, তো রাইনোজল বা এরকমই কিছু একটা নাম ছিল মনে হয়, নাকের ড্রপ ছিল। তো সাধারণ সর্দির সময় এটা ইউজ করা হতো। তো তোমরা যদি ওষুধটার সাথে ফ্যামিলিয়ার থাকো, তাহলে ওখান থেকে তো মনে হতে পারে যে তোমার যে আচ্ছা রাইনো তাইলে হচ্ছে মনে সর্দি রিলেটেড কিছু হবে, তখন এটার উত্তর কি, সাধারণ সর্দি হবে। তারপর দেখবা যে ছোটবেলা আমাদের একটা টিকার কথা বলতো, হাম রুবেলার টিকা। তো এটা হচ্ছে রুবিওলা ভাইরাসের টিকা হাম, এই হাম টিকাটার কথাই বলা হতো। ঠিক আছে, হাম রুবিওলার টিকা। আর আমার হচ্ছে বরাবরই সিরিঞ্জের প্রতি একটা ভয়ানক রকমের আর কি কি বলা যায়, যে ভয় কাজ করে আর কি, মানে কি বলে এটাকে আর কি, ইনজেকশনের প্রতি মানে নিডেলের প্রতি আর কি, সিরিঞ্জ বলতেছি, নিডেলের প্রতি আর কি আমার সেই রকম আর কি ভয় কাজ করে। তো এটা হচ্ছে আমি প্রথমবার হাম রুবেলার টিকা যখন দিতে গেছি, তখন আমাকে আর কি কয়েকজন মিলে ধরে রাখা লাগছিল সম্ভবত, মানে এমন চিল্লাফাল্লা করতাম। ছোটবেলায় যখন আর কি কিছু ইয়ে করা লাগতো আমাদের আর কি, সিরিজে কিছু টিকা দেওয়া লাগতো ছোটবেলায়, তখন আমি নাকি একদম ষাঁড়ের মতো চিল্লাই বলে না, ওই রকম ভাবে চিল্লাইতাম। যদিও এটার কোনো ভিডিও প্রুফ নাই, জাস্ট বাসা থেকে শোনা কথা আর কি। বাট স্টিল আর কি, যাই হোক, তো অনেকেরই আর কি এরকম ভয় টয় থাকে, নিডেলের ভয়। তো আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি পলিওমা ভাইরাস, যেটা পলিওমা ভাইরাসটা হচ্ছে ইঁদুরের টিউমার। এখন এইটা হচ্ছে দুটার মধ্যে প্যাচ লাগায় মানুষ, একটা পলিওমা একটা প্যাপিলোমা। তো প্যাপিলোমাটা দেখবা এনোজেনিটাল ক্যান্সার, ঠিক আছে, এটা জরায়ুমুখ ক্যান্সার। জরায়ুমুখ ক্যান্সার কোনটা, প্যাপিলোমা। প্যাপিলোমা কোনটা, জরায়ুমুখ ক্যান্সার। আর পলিওমা, পলি পলি হচ্ছে ইঁদুর, পলি হচ্ছে ইঁদুর, ঠিক আছে, পলিওমা হচ্ছে ইঁদুরের টিউমার। পলিওমা ইঁদুরের টিউমার। ওকে, এটা তাহলে মাথায় থাকবে আশা করছি। তারপর হচ্ছে আমরা যাই, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, শেষ হয়ে গেছে, এখন জাস্ট আমরা এমসিকিউটা সলভ করে ছেড়ে দিব। ওকে, তাহলে আসো। ব্যাকটেরিওফাজ নামকরণ করেছে একজন আর আবিষ্কার করেছে আরেকজন। এটা কি মনে পড়ছে কে নামকরণ করেছে আর কে আবিষ্কার করেছে? চলো তার একবার দেখে আসি, আমি নিজেও তো ভুলে গেলাম এই মাত্রই। তো এখন এটা হচ্ছে ব্যাকটেরিয়াটা কই ছিল, এই যে এখানে ব্যাকটেরিওফাজ নামকরণ করেছে হচ্ছে ফেলিক্স, আর আবিষ্কার করেছে হচ্ছে টর্ট। তো এখন এখানে হচ্ছে দেখো নামকরণের মধ্যে দন্তন্য আছে না, দন্তন্যর কাছাকাছি কি আছে, ল। তাহলে দেখো হেরেলিতেও ল আছে, ফেলিক্সেও ল আছে। তাহলে ল, নামকরণ হচ্ছে ল। তাহলে হচ্ছে দা হেরেলি ফেলিক্স। ওকে, মনে থাকবে তাইলে আশা করছি। তো এখন এটা হচ্ছে কই গেল, ব্যাকটেরিওফাজ নামকরণ করেছে কে, নামকরণে ন, তাহলে নর সাথে থাকবে ল, তাহলে এটা হেরিলি ফেলিক্স হবে। ব্যাকটেরিওফাজ আবিষ্কার করেছে কে, টর্ট। তারপর টিএমভিতে কতগুলো ক্যাপসোমিয়ার থাকে, বলছিলাম না প্রায় 2100 থেকে 2200, এই রেঞ্জটা মনে রাখবা। তাহলে ক্যাপসোমিয়ার কতগুলো থাকতেছে, 2130 থেকে 2200টা। তো তারপর হচ্ছে টিএমভি যে আরএনএ, আরএনএ সূত্রটা কতগুলো নিউক্লিওটাইড দ্বারা গঠিত, এটা হচ্ছে 6500টা দিয়ে। আর যখন তুমি হচ্ছে টিএমভির পরে ব্যাকটেরিও ফাজে যাবা, টি2 ব্যাকটেরিও ফাজে, তখন ডিএনএ এর মধ্যে কতগুলো নিউক্লিওটাইড থাকবে, 60,000টা। এগুলো মনে রাখতে হবে কিন্তু। তারপর হচ্ছে এনোজেনিটাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের জন্য কোনটা দায়ী, দেখবা যে কোথাও পলিওমা দেওয়া থাকবে ফার্স্টে, কোথাও প্যাপিলোমা দেওয়া থাকবে। জরায়ুমুখের জন্য কোনটা, প্যাপিলোমা। আর ইঁদুরের টিউমারের জন্য পলিওমা। তারপর ভেরিসেলা জোস্টার হচ্ছে যে জল কি ছিল এটা, ওই যে জল বসন্ত, জল বসন্তের জন্য হচ্ছে ভেরিসেলা জোস্টার ভাইরাস। তারপর হচ্ছে বানচি টপ হচ্ছে কিসের জন্য, বানচি টপ ছিল হচ্ছে কলার জন্য। তারপর হচ্ছে জিকা ভাইরাসের সংক্রমণে মস্তিষ্কের যে অপরিণত বৃদ্ধি, শিশুর মাথা আকারে ছোট হয়, এই ত্রুটিকে কি বলি, এই যে মাথাটা ছোট হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের মাথা মানে কি, সেফালাস। তো সেফালাস থেকে হচ্ছে আর ছোট হচ্ছে, যেহেতু ছোট মানে মাইক্রো, তাহলে মাইক্রোসেফালাস, তো এটা থেকে মাইক্রোসেফালি। তারপর হচ্ছে মেনিনজাইটিসের সাথে সম্পৃক্ত নিচের কোনটা, মেনিনজাইটিস অর্থাৎ হচ্ছে এই যে শ্বসনে হচ্ছে তোমার সমস্যা হচ্ছে, শ্বসনের সমস্যা হওয়ার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে মস্তিষ্কে প্রদাহ হচ্ছে, এটা হচ্ছে নিপা ভাইরাসের কারণে হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে ম্যান হচ্ছে মরে যাই যাই করতেছে, সারা শরীর টিস টিস করতেছে, এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে নিপা ভাইরাসের কারণে হয়। দেখি তো ঠিক বললাম কিনা, একটু চেক করে আসি, হ্যাঁ। তো এটা এই যে মেনিনজাইটিস, ঠিক আছে, তাইলে এই যে শ্বসনতন্ত্রের জটিলতা, মস্তিষ্কে প্রদাহ, টিস টিস করতেছে, মেনিনজাইটিস। তারপর হচ্ছে আসি
করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য কার্যকরী পরীক্ষা পদ্ধতি কোনটা? আরটিপিসিআর। করোনা ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, ওই আরএনএটা নিব আমরা, আরএনএ রিভার্স ট্রান্সক্রিপশন করে আমরা ডিএনএ নমুনা পাবো, এরকম ভাবে হচ্ছে চেইন রিয়াকশন করে অনেকগুলো একসাথে করে ওই স্যাম্পলটা থেকে হচ্ছে চেক করা যাবে যে অ্যাকচুয়ালি ওইটা কি এই করোনা ভাইরাসের জন্য দায়ী ক্রিয়া। ওকে, তো এটার পর হচ্ছে আমরা আসি টি টু ব্যাকটেরিওফাজের ডিএনএ কয় জোড়া নিউক্লিওটাইড দিয়ে তৈরি? একটু আগেই বললাম 60,000। প্রতিটা ক্যাপসোমিয়ারে কতটা অ্যামিনো অ্যাসিড থাকে? অ্যামিনো অ্যাসিড থাকে 158টা প্রত্যেকটা ক্যাপসোমিয়ারের মধ্যে। তারপর দেহের কোষ ফাটিয়ে ফেলে কোন ভাইরাস? ইবোলা ভাইরাস। আর তারপর হচ্ছে দেখো এটা কিন্তু অলরেডি জেএনইউতে এসে গেছে, কততে? 16-17-তে। বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের নাম কি? বার্ড ফ্লু তৈরি করছে যেটা, বার্ড ফ্লু তৈরি করছে কোনটা? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জিজ্ঞাসা করি তোমাকে যে সোয়াইন ফ্লু তৈরি করছে কোনটা। দেখো সোয়াইন খায় হচ্ছে অনেক জায়গায় মানুষ খায়, আবার অনেক জায়গায় হচ্ছে সোয়াইন হচ্ছে মনে করো সোজা হয়ে দাঁড়ায় আছে একটা পিক, তাহলে 1-1, তাহলে একটা 1 আর একটা 1, তাহলে এটা H1N1 হবে। তাহলে ওইটা সোয়াইন ফ্লুর জন্য H1N1। আর বার্ড ফ্লু সৃষ্টিকারী ভাইরাস তাহলে কোনটা হবে? এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, H5N1। কোনটা সোয়াইন ফ্লু এর জন্য দায়ী? তাহলে সোয়াইন ফ্লু এর জন্য দায়ী কোনটা? এই যে H1N1। মনে থাকবে তাইলে আশা করতেছি। আর তারপর হচ্ছে হার্পিস সিমপ্লেক্সের সাথে সংশ্লিষ্ট কোনটা? এই যে ক্যাপোসি সার্কোমা। আর কাদের ক্ষেত্রে হয় এটা বেশি? ওই এইচআইভি আক্রান্ত যারা আছে তাদের এই ত্বকের মধ্যে হয় ক্যাপোসি সার্কোমা ক্যান্সারটা। তারপর হচ্ছে হাম হয় কোন ভাইরাসের কারণে? হাম হয় হচ্ছে রুবিওলার কারণে, এই যে হাম রুবেলার টিকা বলতাম আমরা। তারপর শ্বসন জটিলতায় মানুষের মৃত্যু ঘটতে পারে কোন ভাইরাসের আক্রমণে? নিপা ভাইরাস। নিচে কোন ভাইরাসজনিত জ্বর রোগে জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরে র্যাশ উঠে? চিকনগুনিয়া। তারপর হচ্ছে আচ্ছা ডেঙ্গুতেও কিন্তু আমি মনে হয় যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এরকম শুনছিলাম, যে গিটে গিটে ব্যথা হচ্ছে। বাট আচ্ছা শরীরে র্যাশ উঠে, সবগুলা মিলে সম্ভবত চিকনগুনিয়াই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে। তারপর নিচের কোনটা দ্বারা এইচআইভি গঠিত হয়? তো এইচআইভি হচ্ছে তোমার দেখবা যে এটাই হল তোমার কি কি থাকে, এটা এইচআইভি হচ্ছে একটা ভাইরাস।